নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আমি স্বর্ণালী সরকার। আজকের এই 9টার স্পেশাল সেগমেন্ট বাংলার প্রাইম টাইমে লাইভ আমরা করছি এই সেগমেন্টটা, এবং এই সেগমেন্টে যে মানুষজন আমাদের সঙ্গে রয়েছেন, যে মানুষগুলো মানে যারা অনেক দিন ধরে অনেক লড়াই করে এসছেন, ন্যায় বিচার চেয়ে এসছেন। আমি বারবার বলে এসেছি এই শো থেকে দাঁড়িয়ে রিপাবলিক বাংলার বিভিন্ন শোতে যে বোধহয় ঐতিহাসিক একটা নির্বাচন, একটা লড়াই আমরা দেখলাম। গোটা দেশে এরকম হয়নি। পশ্চিমবঙ্গে এর আগে এরকম কোনো বিধানসভায় বা লোকসভায় বা অন্য কোনো ভোটে কোনো কেন্দ্রে এরকম হয়নি যেখানে ভোট চাইতে গিয়েছেন যে প্রার্থী, তারও চোখে জল, আর তাকে ধরে কাঁদছেন অঝরে ভোটাররা। আমি প্রার্থী আর ভোটারই বললাম, কারণ এই পরিচয়টাই তো আমাদের কাছে একদিন পর্যন্ত জীবন্ত পরিচয় ছিল, একদম বাস্তব পরিচয় ছিল। আপনারা বুঝতেই পারছেন কোন কেন্দ্রের কথা বলছি। কেন্দ্রের নাম পানিহাটি। গোটা দেশ যে কেন্দ্রের দিকে তাকিয়েছিল। আর যদি আজকে সত্যি কথা বলি তাহলে বলবো যে গোটা দেশ নয়, পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো বাঙালি, যে বাঙালিরা অভয়ের বিচারের জন্য ইউরোপ আমেরিকায় রাস্তায় নেমেছেন, স্লোগান দিয়েছেন, জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস বলেছিলেন, তারা পর্যন্ত তাকিয়েছিলেন এই কেন্দ্রের দিকে। কারণ তাদের প্রত্যেকের মনে হয়েছিল কোথাও যে অভয়ের মা রত্না দেবনাথ জিতলেই অভয়া জিতে যাবে। তাদের যে রাত জাগা, দিন জাগা, দিনের পর দিন আন্দোলন, প্রতিবাদ, সেগুলোর জয় হবে। কারণ যদি সিস্টেম আপনার পাশে না দাঁড়ায়, যদি সিস্টেম আপনার সঙ্গে বেইমানি করে, যদি সিস্টেম আপনার ক্ষতি করে, তাহলে নিজেকে সিস্টেম হতে হয়। নিজেকে সিস্টেম হয়ে সেই চ্যালেঞ্জ নিয়ে সিস্টেম বদলানোর একটা চেষ্টা করা যেতে পারে। এবং রত্না দেবনাথ চোয়াল শক্ত করে বুকে পাথর চাপা দিয়ে সেই চ্যালেঞ্জটা নিয়েছিলেন, যাতে আর পশ্চিমবঙ্গের মাটিতে কাউকে অভয়া হতে না হয়। অভয়ের বাবা মায়ের মতো মেয়ের বিচারের জন্য দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াতে না হয়। অনেক অপমান, অনেক আক্রমণ। আমার সত্যি কথা বলতে বলতে আমি নিজে আজকে ইমোশনাল হয়ে যাচ্ছি, কারণ সাংবাদিকতার ঊর্ধ্বে গিয়ে একজন মেয়ে হিসেবে আমি চেয়েছিলাম অভয়া জিতুক, কাকিমা মানে রত্না দেবনাথ তিনি জিতুন। আজকে পানিহাটি কেন্দ্রের বিজয়ী প্রার্থী রত্না দেবনাথ আমার সঙ্গে রয়েছেন অভয়ার বাবা শেখর রঞ্জন দেবনাথ, রয়েছেন পরিবারের কাছের মানুষ, পাশের মানুষ, বাড়ির মানুষ তিমির বরণ ব্যানার্জি, যিনি শুরু থেকে নিজের প্রফেশন, তারও মেডিকেলের একটা প্রফেশন ছিল, সে সব কিছুর তোয়াক্কা না করে, তার নিজের কাজ, নিজের পেশা, সবকিছু কোনো কিছুর তোয়াক্কা না করে তার মনে হয়েছিল যে বোনটার জন্য আমাকে থাকতে হবে। যদি কেউ না থাকে পাশে, মানুষ দুটো যাবেন কোথায়? কারণ এখানে তো পাশে থাকার মানুষের থেকে আমাদের আশপাশে তীর দাগা, কটাক্ষ করা, আক্রমণ করার মানুষের সংখ্যাটা অনেক বেশি, তাই না? এবং সেটাই হয়ে এসছে। পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমি যখন গিয়েছি ওই বাড়িটাতে, যখন ইনফ্যাক্ট আমি বোধহয় সেই মানুষ যার জন্য কাকিমা এবং কাকু তাদের ছাদের দরজা খুলে দিয়েছিলেন। মেয়ের হাতে আনা শেষ ফুলের গাছটাও আমি দেখেছিলাম। আমার নিজেরও গলা ধরে আসছে আজকে কথা বলতে গিয়ে। কেউ ছিলেন না তাদের পাশে। যদি সত্যি তারা এই সিদ্ধান্ত না নিতেন, 1 বছর পর অনেকে মনেও রাখতেন না। আজকে তিনি আলোচনায় রয়েছেন। আজকে অভয়ের বিচার নিয়ে আমরা এখনো কথা বলছি, কারণ একজন বাবা মা বুকে পাথর চাপা দিয়ে চোয়াল শক্ত করে রাজনীতির এই কর্দমাক্ত রাস্তা বেছে নিয়েছেন শুধুমাত্র বিচারের জন্য, যাতে আর কোনো বাবা মাকে তাদের মতো খেসারত গুনতে না হয় তার জন্য। কাকিমা, আপনাকে হাত জোর করে আমার তরফ থেকে প্রণাম এই জন্য, এই লড়াইটাকে অ্যাকসেপ্ট করার জন্য। আর আমি হাত জোর করে আজকে ক্ষমা চাইছি। আজকে সত্যি আমি নিজেও ইমোশনাল হয়ে যাচ্ছি যে আক্রমণ সহ্য করতে হলো আপনাকে। আপনি ভোটে দাঁড়িয়েছেন বলে, একটা নির্দিষ্ট রাজনৈতিক দল বেছে নিয়েছেন বলে, আমার বয়সী আরও অনেকে আমার মতো যারা আমার প্রজন্মের, তাদের মধ্যে একটা বড় অংশ তারা যে নির্লজ্জ, অসভ্য, বর্বরতার পরিচয় দিল, যেভাবে আপনাকে অপমান করলো, আক্রমণ করলো, তার জন্য আমি তাদের দলের নই, আমি কেউ নেই। আমি শুধুমাত্র এই প্রজন্মের মানুষ হিসেবে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্ষমা করে দিন কাকিমা। প্রথমে সবার আগে আপনাদের ধন্যবাদ জানাবো। এই আর বাংলা চ্যানেল
সব সময় আমার পাশে থেকেছে, এবং সমস্ত মিডিয়া বন্ধুরা সবাই আমার পাশে থেকেছে। সব থেকে বেশি আপনারা পাশে থেকেছেন। কোনো একটুখানি কিছু হলেই আমাদের যেটা খবর দিয়েছেন, বার্তা দিয়েছেন, আমাকে সাহস জোগানো থেকে শুরু করে, আপনাদের কাছে আমার সত্যিই কৃতজ্ঞতার ভাষা নেই। আমার লড়াইটা আগিয়ে নেওয়ার জন্য আপনারা আমার সাথে ছিলেন, আছেন এবং থাকবেন। লড়াইটা খুব সহজ ছিল না। না, আমার মেয়ের নামটাও আমি এখন নিতে পারি না, তবে ছোটবেলা থেকে ওর যে স্বপ্ন দেখাটা, মা আমি ডাক্তার হব, সেখান থেকেই আমাদের লড়াইটা শুরু। আমাদের একটা ছোটখাটো ব্যবসা ছিল, আমাদের নিজেদের কোনো স্বপ্ন ছিল না। স্বপ্ন ছিল মেয়েটার, দু চোখ ভরা শুধু স্বপ্ন। কোথাও একটা নিমন্ত্রণ হলেও যেতে চাইতো না, মা আমিও যাব না, তুমিও যেও না, শুধু বাপি যাক। আমি সব সময় তাকে সেই ছোটবেলা থেকে অভিভাবক বলে মেনে নিয়েছিলাম, কিন্তু ও যেটা বলতো তার বাইরে আমি কিছুই করতাম না, ওকে আমি প্রাধান্য দিতাম। তো আজকে আমি হারিয়ে ফেলেছি ওকে, কিন্তু আমি হারাইনি। সত্যি ও আমার সাহস, সমস্তটা শক্তি। ও নেই ভাবলে আমি পাগল হয়ে যাই। তাই আমি সবসময় ভাবি ও আমার মধ্যে দিয়েই আছে এবং ওই আমাকে পরিচালনা করে। আজকে আমি জানি না যে অভয়া আপনাদের সঙ্গে আছে, আপনি বারবার করে বলেছেন। আমি দেখেছি সেই ঘরটা, যে ঘরটায় ও মেয়েটি থাকতো, আপনার মেয়ে থাকতো, এবং সেখানে গোটা বিছানা জুড়ে তার অজস্র স্মৃতি, সবকিছু জয়ী হয়ে আসার পরে ঘরটায় ঢুকেছিলেন। ঢুকে কি করলেন? আমি আর থাকতে পারিনি। বাড়িতে এসে ওর ফটোটা জড়িয়ে অনেক কেঁদেছি। কোনোদিন ভাবিনি রাজনৈতিক ময়দানে আমি নামবো। স্বপ্ন ছিল না তো কোনোদিন? স্বপ্ন ছিল শুধু মেয়েকে ডাক্তার করা। হ্যাঁ, মেয়েকে ডাক্তার করব এবং ওকে ভালো করে সুন্দর করে বিয়ে দেব। আমাদের একমাত্র মেয়ে। একটা বিয়ে বাড়িতে মাত্র কয়েকদিন আগেই গেছিলাম, তো সেখানে মানে সোনার এত গয়না ছিল মেয়েটার। তো বাড়িতে এসে ওর বাবাকে আমি বলছিলাম যে আমার মেয়েটাকে আমি এরকম সুন্দর করে সাজিয়ে বিয়ে দেব। ও তখন কিছু বলেনি। পরে শুয়ে শুয়ে আমাকে বলছে, মা আমার বাপির কি অত টাকা আছে? আমি বলছি, কেন পারবে না বাপি, আমাদের তো তুই একমাত্র সন্তান, তোর জন্য আমরা সবকিছুই করব, বাপি পারবে ওইটুকু। না, আমি বাপিকে 5 লাখ টাকা দিয়ে দেব। আজকে ওর জন্য আমি কিছুই করতে পারিনি, দিয়ে গেছে ও আমাকে সবকিছু। এবং সাধারণ মানুষের জন্য নিজের সবকিছু মানে খুন হয়েছে, তবুও অন্যায়ের বিরুদ্ধে মাথা নোয়ায়নি। তাই ওর লড়াইকে কুর্নিশ জানিয়ে আমিও অন্যায়ের কাছে মাথা নত করিনি। আমি দেখলাম এই ভিডিওটা, এখন হয়তো অনেকেই দেখেছেন যে মেয়ের ছবিটা বুকে নিয়ে আপনি জানলায় এসে হাত নাড়াচ্ছিলেন। সেই সময়তে মনে হচ্ছিল সত্যি সত্যি সঙ্গে দাঁড়িয়ে আছে, সঙ্গে আছে হয়তো, এবং হয়তো হয়তো সত্যি তারও কোথাও একটা ইচ্ছে ছিল তার আত্মার, বা আমি জানি না যদি কিছু সেরকম বলতো, মা নিজের আইডেন্টিটি তৈরি করতে হয়। যখন আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সেখানে এমডিতে চান্স পেয়েছিল, খুব গর্ব হয়েছিল। ও নিজেই আমাকে বলেছিল, মা তোমার তো গ্রাজুয়েশনটা কমপ্লিট হলো না, তোমাকেও আমি ভর্তি করিয়ে দিই, তুমি অনলাইনে পড়াশোনা করো। ওই না না, আমার আর পড়তে ভালো লাগে না। তখন ও আমাকে হাসতে হাসতে বলছে, তুমি কি আর এমন, আমি আর তুমি তো একই রকম, তুমি মাত্র আমার থেকে 20 বছরের বড়, তো ওতে কি হয়, আমি তো পড়াশোনা করছি, তুমি আমার সাথে পড়াশোনা করো। আমি না রে, আমি আর পড়াশোনা করতে পারবো না। তো বলতো তখন, মা তোমাকে অনেক পড়াশোনা করতে হবে, তোমার একটা নিজের আইডেন্টিটি তৈরি করতে হবে। কেন বলতো এগুলো আমি জানি না, কিন্তু এগুলো আমাকে বলতো। সবসময় সবার একটা আইডেন্টিটি চাই। আজকে ক্যামেরার সামনে আপনারা আসতে পারছেন, কোর্ট পারমিশন দিয়েছে। আমি কাকুকেও জিজ্ঞাসা করব, অভয়ার আসল নাম এবং পরিচয় সামনে আসুক এবার। বাবা মা হিসেবে চান? এটার জন্য তো আমাদের লড়াই চলছে, এবং আমরা যখন
প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে কথা হবে, তখন আমরা বলবো যে এই ধরনের একটা যে আইন আছে সেই আইনটাকে যেন এখন তুলে দেওয়া হয়, অনুরোধটা রাখবো। অনেকের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেকে চান না সামনে পরিচয় আসুক বা না, এই আতঙ্কটার মানুষের মাঝ থেকে দূর করতে হবে। এটা আতঙ্ক যে মানে যার সঙ্গে যে অন্যায় victim, হচ্ছে হ্যাঁ, তাকে মুখ লোকাতে হবে কেন, আর যে হ্যাঁ, অন্যায় সেটাই। করছে সে তার মুখ কোনো ফুলিয়ে ঘুরছে। মুখ ফুলিয়ে ঘুরবে কেন? এটার চেষ্টা করব আমরা। এটার সঙ্গে এই ব্যাপারটা নিয়ে আমাদের লড়াই চলবে। এখন অনেক দায়িত্ব, হ্যাঁ, এবং পানিহাটির মানুষ দুহাত ভরে আপনাকে ভোট দিয়েছে। হ্যাঁ। আপনি আপনি নিজে গান বাঁধেননি, আপনি মঞ্চে দাঁড়িয়ে অগ্নিগর্ভ ভাষণ দেননি, বিরোধী পক্ষকে একদম ধূলিসাৎ করে দিচ্ছেন, একদম অ্যাটাক করে দিচ্ছেন, কারণ রাজনীতিটা আপনি রাজনীতি না। ময়দান থেকে আসেননি। সেই জায়গা থেকে আমি বলবো, যেদিন আমি ওদের উপর রাগ করেই ওরা 9 তারিখ আমার মেয়ের ডেড বডির গাড়ি আটকানোর চেষ্টা করেছিল, আটকাতে তো পারেনি, সেই সব ভিডিও এমনভাবে চালাচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল। সেদিন আমরা দুজনে বসে শুধু কাঁদছিলাম, কি করব বুঝতে পারছিলাম না। তখন সকাল থেকে আমরা খাইও নি। 3টের সময় আমি বললাম আমি একটু ভাত রান্না করতে ভাত বসালাম, তোর বাবাকে বললাম কৌস্তবকে একটু ফোন করো। তোর বাবা তখনও সোফায় বসে কাঁদছিল, তো কৌস্তব ফোনটা আমিই করলাম কৌস্তবকে, বললাম কৌস্তব আমাদের এখান থেকে বিজেপি প্রার্থী কে হচ্ছে? তো কৌস্তব বললো নারায়ণ ব্যানার্জি। এটা আমি কোন বললাম, কৌস্তব বাগচি। আচ্ছা, ও আমার মেয়ের পেশেন্ট ছিল, কৌস্তবই বলা হয়ে যায়, মানে ঘরের ছেলের মতো। আচ্ছা, কৌস্তব বাগচির পেশেন্ট ছিলেন? হ্যাঁ, আর আমার মেয়ের যার সঙ্গে বিয়ের কথা ছিল তারও বন্ধু ছিল কৌস্তব। কৌস্তব আমার মেয়েকে ভালোভাবে, বিয়ে তো বোধহয় সেই বছরই হওয়ার কথা ছিল। হ্যাঁ না, এই 25-এ হওয়ার কথা ছিল। তো তখন কৌস্তব বাগচি বললো যে নারায়ণ ব্যানার্জি। তখন আমি বললাম নারায়ণ ব্যানার্জিকে তোমরা প্রার্থী করলে তো সেই ভোট কেটে আবার সেই নির্মল ঘোষ ফ্যামিলি জিতে যাবে, তাহলে তোমরা কি করে জিতবে? এটা বললে ও কিছু না বলার আগেই আমি বলে ফেললাম যে আমি প্রার্থী হতে চাই, কেন জানি না, বলেই তো ফেললাম। এইবার রাত্রে ভাবছি, যখন কৌস্তব বলল দিল্লিতে ফোন করতে, দিল্লিতে একটা মেসেজ লিখতে, মেসেজটা আমি লিখলাম আমি প্রার্থী হতে চাই। তারপর ওকে একটা মেসেজ এলো। তারপরে রাত্রে ওর বাবাকে আমি বলছি, আচ্ছা আমি তো রাগ করে বলেই দিলাম আমি প্রার্থী হব, কিন্তু ও যে বলতো মা কোনো সময় কারো কাছে কিছু চাইতে নেই, সত্যি বারবার এই কথাটাও আমার হাত ধরে বলতো, মা কোনোদিন কারো কাছে কিছু চাইতে নেই। তো আমি ভোট চাইবো কি করে লোকের কাছে গিয়ে? আমি তো এখন প্রার্থী হলে ভোট চাইতে হবে লোকের কাছে গিয়ে। তখন আমি নিজেই মনে করলাম না, আমি ভোট চাইবো না কারো কাছে গিয়ে, আমি শুধু করজোড়ে প্রণাম করব সবাইকে। সত্যি আমি কারো কাছে কিছু চাইনি। আমাকে দেখে দূর থেকে লোকেরা ছুটে এসেছেন, আমাকে জড়িয়ে ধরে কাঁদতে, আর এবং বলেছেন আপনি মেয়ের বিচার আনুন। তাদের কোনো পাওয়া ছিল না, শুধু আপনি মেয়ের বিচার আনুন এটা বলেছেন, আর আমাকে জড়িয়ে ধরে কেঁদেছেন। কত বাচ্চারা দূর থেকে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরেছে। একদিন একটা 9 মাস 10 মাস হয়তো বয়স হবে বাচ্চাটার, সে মায়ের কোল থেকে আমার কোলে এলো, এসে আমার শাড়ি এরকম দোয়াত দিয়ে ধরে ঘুমিয়ে পড়লো আমার কোলে। এরকম মুহূর্ত বোধহয় কেউ দেখেননি, কোনো প্রার্থীও দেখেননি বোধহয় এরকম। না, এটা ইতিহাস। এটা আমি তো বলছি ভূভারতে, বা যদি আমি খুব ভুল না করে হয়তো গোটা বিশ্ব কোথাও এমন ইলেকশন হয়নি যে ইলেকশনে ক্যান্ডিডেট তিনি কোথাও গিয়ে বলছেন না যে আমাকে ভোট দিন, আমাকে 5 বছরের জন্য সুযোগ দিন, আপনি আমাকে ভোট দিন, অন্য প্রার্থীকে ভোট দেবেন না, তারা এই করেনি ওই করেনি, আমাকে দেখুন, আমাকে ভোট দিন, কিচ্ছু নয়। শুধু আমি এসব কিচ্ছু বলিনি। আমার মেয়ে পছন্দ করতো না এগুলো, সেই জন্যই বলিনি কিছুই। অন্যান্য প্রার্থীদেরও বলিনি। আমি আর ফর্মালিটি করতে পারছি না, আমি তুমি বলি কাকিমা, তুমি বলনি ঠিকই, কেউ তোমাকে তো বলেছে, কি বলেনি, কি বাদ রেখেছে? আমাকে যখন এত কটু কথা বলেছে, বেঈমান মেয়ের লাশের উপর রাজনীতি করছে, মানে তোমাদের যে পেশা
মানে সেই পেশাকে কেন্দ্র করে একটা দর্জি কাকু, দর্জি মানে কি জঘন্য, মানে ভাবা যায় না পর্যন্ত। একজন সন্তানহারা বাবা মা তারা কি নরক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন, তারা সিস্টেমকে চ্যালেঞ্জ করতে চাইছেন, যাতে আর কোনোদিনও এরকম কোনো পরিণতি না হয়, যাতে তারা তার সন্তানের বিচার আনতে পারেন, এবং যাতে বিচারের জন্য কাকু ধরে রাখতে পারছেন না নিজেকে, যাতে আর কাউকে এই অবস্থা পরিণতি হতে না হয়, আর কাউকে এই জায়গায় দাঁড়াতে না হয়। চোখের সামনে মেয়ের ওরকম কৃতি সন্তানের দেহ দেখতে না হয়, এই ভাষায় সেই মহিলাকে আক্রমণ করা যায়, সেই মাকে আক্রমণ করা, তার একমাত্র সন্তান। কি বাদ রেখেছে কাকিমা? কিছুই বাদ রাখেনি, কিন্তু আমি ওদের কিছুই বলিনি। আমি সেই কি করে পারলে আমাদের আমি আমি শ্রী রামকৃষ্ণ আমাদের, তাকে স্মরণ করে, মা সারদা দেবীকে স্মরণ করে এবং বিবেকানন্দকে স্মরণ করে তাদের একটা কথাই শুধু বলেছি, তোমাদের চৈতন্য হোক। যারা আমাকে এইসব কথা বলছো তাদের বিবেক জাগ্রত হোক। আমি শুধু এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি। সত্যি মানুষের বিবেক জাগ্রত হওয়া খুব দরকার। এই যে সরকার আসে সরকার যায়, মানুষের কিছু পরিবর্তন হয় না, এই কথাটা আমি বিশ্বাস করি না। আমি জানি, আমি মনে করি যে মানুষের আগে বিবেক জাগ্রত হওয়ার প্রয়োজন, মানুষের আগে সৎ থাকার প্রয়োজন। মানুষের চেতনাহীন হয়ে গেছি আমরা। একটা সরকার আমাদের যেদিকে নিয়ে যাচ্ছে দুর্নীতির বিরুদ্ধে, সেই দিকেই আমরা চলে যাচ্ছি দিগ্ভ্রান্তর মতো। যেমন আমরা দিগ্ভ্রান্ত পথিক। আমি সেইখান থেকে বলেছি সবার চৈতন্য হোক। আমি যারা এই দুদিন ধরেও আমার সঙ্গে দেখা করতে আসছেন মায়েরা ছোট ছোট বাচ্চাদের নিয়ে, আমি তাদেরও বলছি যে আপনারা বাচ্চাদের সাথে টাইম দিন, ওদের শেখান বড়দের সঙ্গে কিভাবে আচরণ করবে, ছেলেদের সঙ্গে মেয়েরা কিভাবে আচরণ করবে, মেয়েরা ছেলেদের সঙ্গে কিভাবে আচরণ করবে। আগে ভালো মানুষ তৈরি করুন, তারপরে দেখবেন তারা ডাক্তার ইঞ্জিনিয়ার এমনিতেই হবে। মনুষ্যত্ব যদি, বিবেক জাগ্রত না হলে মানুষের মনুষ্যত্বই নষ্ট হয়ে যাবে। তাহলে সমাজের পরিবর্তন সরকার এসে কি করে করবে যদি আমরা মানুষ ভালো না হই? তাই আগে সবাইকে আমি বলবো বিবেকের জাগ্রতটা, সেই বিবেকানন্দ কেই স্মরণ করে আমি বলবো বিবেক জাগ্রত খুব দরকার, চেতনার খুব প্রয়োজন আমাদের। সরকার কিছুই করতে পারবে না মানুষ যদি বিবেকবান না হন। মানুষই চাইলে সরকার রাখতে পারে, মানুষই ফেলতে পারে, এবং মানুষই চাপ দিয়ে বোঝাতে পারে যে কাজ না করলে আমার তোমাকে চাই না। এবং খুব খুব দামি বয়ান। আমি কাকুর কাছে আসবো, তিমির এখানে বসে আছেন চুপ করে, অনেক কিছুর সাক্ষী। তবে তার আগে বলি, অনেকে বারবার করে আমাকে বলেছিলেন যে আপনারা আপনাদের কথা কি করে বলে তুলে ধরবেন কাকিমার কাছে, কাকুর কাছে। আমি একটা ফোন নাম্বার দিয়েছি, এই মুহূর্তে যাচ্ছে আমাদের টেলিভিশনে একদম নিচের দিকে, সেখানে প্রচুর মানুষ মেসেজ করছেন কাকিমা, অজস্র মানুষ মেসেজ করছেন। আমি একটা একটা করে বলি। শাগনিক মুখার্জি, তিনি লিখছেন, কাকিমা আমার প্রণাম জানাই, আপনাকে লাইভে দেখে খুব ভালো লাগছে, আমি সবসময় আপনাদের পাশে আছি, আপনার লড়াই আমাদের সবার লড়াই, আজকের জয় অভয়াদিও নিশ্চয়ই খুব খুশি হয়েছে, আপনার শক্তি ও সাহস আমাদের অনুপ্রেরণার সবসময় পাশে আছি। কৃষ্ণা রায়, তিনি বলছেন যে রিপাবলিকের পুরো টিমকে আমার তরফ থেকে স্যালিউট, থ্যাংক ইউ সো মাচ। যদিও আমরা শুধুমাত্র অনেক থ্রেট, অনেক হুমকি, অনেক সোশ্যাল মিডিয়ার অপমান সহ্য করে আমরা জাস্ট নিজেদের কাজটা করে গিয়েছিলাম। তিনি বলছেন, আমার ছোট্ট বোন অভয়ার আসল নামটা তিনি লিখেছেন, আমি বললাম না, তার বিচার চাই। তোমাদের মাধ্যমে রত্না কাকিমাকে বলছি, আমরা আর অভয়া বলতে চাই না, লিখছেন কৃষ্ণা রায়। সুমিত লিখছেন, আমাদের অভয়া আমাদের বাংলায় ধর্ষিতা হয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িতদের বিচার চাই। রত্না কাকিমাকে জিজ্ঞাসা করতে চাই, যাতে আর কোনো অভয়া না হয় তার জন্য আপনি কি করবেন। অভিজিৎ আচার্য প্রশ্ন করেছেন, কাকিমা অভয়ার কেস কবে আবার রিওপেন হবে, আমরা বিচার চাই। এই প্রশ্নগুলো আসছে, কি উত্তর দেবেন? আমি হিয়ারিং 12 তারিখ হবে কোর্টে, 12 তারিখ 10টার সময় একদম টাইম বেঁধে দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে চলছে, আমাদের লোয়ার কোর্টেও চলছে মামলা, ওটা রিওপেন নয়, মামলাটা চলছে। আমার এই যে ভোটের লড়াইয়ের সঙ্গে সঙ্গে আমার কোর্টের যে লড়াই সেটাও চলছিল। আমার দুদিন হিয়ারিং ছিল, একদিন লোয়ার কোর্টে, একদিন হাইকোর্টে, আমি দুদিনই সেখানে জয়েন করেছি। এবং আমাদের 12 তারিখ আবার হিয়ারিং আছে সকাল 10টা থেকে।
আচ্ছা, অমিতাভ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, বলেছেন যে আরজি করের মতো সকল সরকারি হাসপাতালে ঘুঘুর বাসায় পরিণত হয়েছে, আপনারা সেই ঘুঘুর বাসা ভাঙার জন্য কি করবেন? অবশ্যই, আমারও এটা খুব ভালো প্রশ্ন করেছেন আপনারা। শুধু আরজি করে নয়, সমস্ত মেডিকেল হসপিটাল কলেজগুলোতে দুর্নীতির ঘুঘুর বাসা, এবং syndicate চলে। একদম সিন্ডিকেট চলে। মেয়ে আমাকে খেতে খেতে বাড়িতে গিয়ে এগুলো বলতো যে মা, আমি যে ওখানে আছি সেটা কাউকে বলবে না, আমি পেশেন্ট ভর্তি করতে পারবো না, কারণ আমাদের যে সেলাইয়ের যে কাজটা আছে সবাই অনেকেই ওকে ফোন করতো যে একটু ভর্তি করিয়ে দিতে পারার জন্য। ও সেটা বলতো আমি পারবো না, ওখানে টাকা পয়সা দিয়ে ভর্তি হয়, টাকা পয়সা দিয়ে পাস ফেল হয়, এগুলো বাড়িতে গিয়ে বলতো। কিন্তু ওর উপর যে কোনো আক্রমণ হচ্ছে সেটা জানতে দেয়নি, কিন্তু এখন তো এই ঘুঘুর বাসাটা আপনাকে অবশ্যই আমি এটা চাই। এবং বিধানসভাতেও আপনি বিধায়ক হিসেবে যাচ্ছেন, সেখানে আপনাকে এই প্রসঙ্গ বা বিল আনার জন্য সওয়াল করতে হবে। এটা আমি নিজে চাই যে কি দুর্নীতি এমন ছিল যে আমার মেয়েটাকে তাকে অন ডিউটি অবস্থায় খুন হতে হলো, সেই দুর্নীতি শিকড় আমি উপড়ে ফেলতে চাই। আমি প্রথমে একটা কথা বলেছিলাম যে আমি পানিহাটিবাসীকে ওই ঘোষ ফ্যামিলি থেকে, ঘোষ ফ্যামিলির অভিশাপ থেকে মুক্তি দেব, আমি সেটা পেরেছি। এবং আরেকটা কথা আমি বলেছিলাম যে 14 তলার নবান্ন থেকে ওনার, আমি এখন আর নাম নেই না, ওনাকে আমি নিচে নামাবো, সেটাও আমি পেরেছি, সেটাও পেরেছি। তো এই দুর্নীতির ঘুঘুর বাসাটা কত দূর শিকড় সেটাও আমি জানতে চাই, সেটাও আমি আমাদের মোদিজিকে, আমার জয় আমি মোদিজিকে উৎসর্গ করেছি, তাকে প্রণাম করে। তিনি যেটা বলবেন আমি সেটাই করব। কিন্তু এটা আমার জানার খুব কৌতূহল, কি এমন দুর্নীতি ছিল, কি এমন হয়েছিল সেদিন রাতে আমার মেয়েটার সাথে যে সে আর বাড়িতে ফিরতে পারলো না। একটা আরজি কর হসপিটালের মতো বড় হসপিটাল, সেখানে কেউ কিছু জানতে পারলো না, একটা অন ডিউটি ডক্টর খুন হয়ে গেল। এটা সত্যিই রহস্য। এটা আপনারা কেন, আমিও চাই যে এর তদন্ত ভালো করে হবে। কাকু, আপনি পাশে থাকবেন কাকিমা? এই যে পানিহাটিকে শুধুমাত্র সুস্থ সবল স্বচ্ছ নয়, তার সঙ্গে এই যে মেডিকেল কলেজগুলোতে দুর্নীতি এবং যে কোনো মেয়ের নিরাপত্তা সুরক্ষা, বিজেপি অনেক ইশতেহারে দিয়েছে, আপনাদের দলই আমি বলছি, এখন দুর্গা সুরক্ষা স্কোয়াড হবে, বাহিনী হবে, এগুলোর জন্য টানা সওয়াল করতে হবে কাকিমাকে। আপনি পাশে থাকবেন তো কাকু? কোনো বাহিনী লাগবে না। যে সমস্ত অপরাধগুলো ঘটে আছে আগে থেকে, সেই অপরাধগুলো কেন ঘটছে সেটাই যদি বের করা হয়। আজকে আমরা আগে শুনেছি অনেক, সব বাড়িতে সব জায়গায় পুলিশ পোস্টিং করা সম্ভব নয়। অপরাধ যে করবে সে যদি বুঝতে পারে আমি অপরাধ করলে আমি এই সাজাটা পাবো, সে কখনো সেই অপরাধের দিকে পা বাড়াবে না। অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। একটা পরিবারে যে অভিভাবক থাকেন, তিনি পরিবারটাকে যেভাবে গঠন করেন, পরিবার আর দেশ হচ্ছে একই। এবার তিনি যদি পরিবারটাকে ঠিক মতো স্ট্রাকচার না দিতে পারেন, তাহলে তো এই সমস্ত ঘটনা ঘটবে। অনেক পরিবারেই দুষ্টু ছেলে আছে, সেরকম ওনার পরিবারেও ছিল। এবার এই নতুন যে সরকার আসবে, সেখানে আমরা সম্পূর্ণ দায়িত্ব নিয়ে বলছি, আমরা সেটাকে যে স্ট্রাকচার আছে, সুষ্ঠু একটা সমাজ মানুষের কাছে উপহার দেব। তার জন্য আমাদের যতটা লড়াই করতে হয় আমরা করব। এটাও এর আগে একবার কাকিমাকে বলেছিলেন যে স্বর্ণালী, আমার তো আর লড়াই করা ছাড়া আর কিছু নেই, আর তো কিছু নেই আমার কাছে বাঁচার জন্য। আমার একটা মনে হয় যে এই দুর্গার বানাবো, দুর্গা আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী যেমন বলেছেন দুর্গাঙ্গন বানাবো। আমার মনে হয় এই যে বাচ্চারা, ঘরে মেয়েরা, তাদের যদি আমরা স্বাস্থ্য দিয়ে, সুরক্ষা দিয়ে, পড়াশোনা দিয়ে স্বাভাবিক একটা জীবন দিতে পারি, তাহলে ঘরে ঘরে আমাদের জীবন্ত দুর্গা তৈরি হবে। এর জন্য কোনো জায়গা লাগবে না, কোনো দুর্গাঙ্গন লাগবে না, সবার ঘরে ঘরে দুর্গা হবে। খুব দামি কথা। কারণ তিমিদের কাছে একটু আসি আমি, আরো অনেকে আপনারা যাদের মনে হচ্ছে রত্না দেবনাথ পানিহাটি থেকে বিজয়ী প্রার্থী, বিধায়ক হওয়ার শপথ নেবেন, আর কয়েকদিনের মধ্যেই বিধানসভায় যাবেন, কি প্রশ্ন? অনেক সহ্য করতে হয়েছে আমি জানি। এখানে অনেকে অনেক লিখছেন, প্রত্যেকেই অবশ্য শ্রদ্ধা সেনাপতি। তিনি লিখছেন, কাকিমা আপনাকে প্রণাম জানাই, আপনার লড়াইয়ের জন্য অনেক শুভকামনা। বিজু বারিক টোকিও থেকে তিনি অনলাইনে দেখে মেসেজ করেছেন, রিপাবলিক বাংলাকে সত্যি তুলে ধরার জন্য ধন্যবাদ। অভয়ার মায়ের হয়ে স্বর্ণালীদি আপনি যেভাবে প্রশ্ন করেছেন কুর্নিশ এবং কাকিমা রত্না দেবনাথের লড়াইয়ের জন্য অনেক শুভেচ্ছা। আবির বলছেন,
তিনি বলছেন, কাকিমা তোমাকে আমার দুটো প্রশ্ন, তুমি পানিহাটির মা বোনেদের সুরক্ষার জন্য কি করবে, আর দ্বিতীয় প্রশ্ন, আমাদের অভয়া কি আদৌ বিচার পাবে? আমি বলবো আবির বা আবিরের মতো যারা, এই উত্তরটা আমি দিই, যারা বলছে না যে অভয়া কি আদৌ বিচার পাবে, অভয়ার বিচার সব থেকে বেশি কে চায়? তার মা এবং বাবা। এই যে নির্বাচনের প্রচারে গিয়ে আমি যে ধরনের দেখলাম যে অভয়াকে আঁকড়ে ধরে অনেকে দাদা হয়ে গেলেন, দিদি হয়ে গেলেন, মামা মামি কাকা কাকি টাইপের অনেকে অনেক অভিভাবক হয়ে গেলেন, তাদের চাওয়ার থেকে অনেক বেশি তাদের বাড়িতে ফিরে তাদের নিজস্ব পরিবার রয়েছে, নিজেদের সন্তান রয়েছেন, তাদের স্ত্রী স্বামী রয়েছেন, তারা সারাদিন প্রচার করছেন, প্রচারের ময়দান, তারপরে তারা বাড়ি ফিরে যাচ্ছেন, বাড়িতে গিয়ে সন্তানকে দেখতে পাচ্ছেন, স্ত্রীকে দেখতে পাচ্ছেন, মাকে দেখতে পাচ্ছেন, বাবাকে দেখতে পাচ্ছেন। এই দুটো মানুষ যারা স্টুডিওতে বসে রয়েছেন, এনাদের বাড়ি ফিরেও সেই একই শূন্যতা, বাড়ির বাইরেও একই শূন্যতা। এনারা বিচার চাইবেন, এনারা বিচার চাইছেন, এনারা বিচার ছিনিয়ে আনার জন্য যা করার করছেন, এনারা করবেন না তো আর কে করবেন? আমি সত্যি মানে আবির এই প্রশ্নটা করেছেন আপনি ঠিকই, আমি জানি না আপনার প্রশ্নের মধ্যে আমি একটা বেশ খোঁচা পেলাম। আপনি কি করবেন কাকিমা? পানিহাটির মা বোনেদের জন্য তুমি সুরক্ষার জন্য কি করবে কাকিমা? দ্বিতীয় প্রশ্ন, অভয়ার কি আদৌ বিচার পাবে, তার জন্য কি করবে কাকিমা? কাকিমা নিজের সন্তানের জন্য করবে না তো কে করবে? তার হঠাৎ করে গজিয়ে ওঠা দাদা। সমস্ত মেয়েদের মায়েদের সুরক্ষার জন্য আমি মনে করি যে আমি বিচারটা, আমার মেয়ের বিচার পেলে অনেক অপরাধী ঘরে ঢুকে যাবে, তারা সাহস পাবে না আর অপরাধ করতে। আর মেয়েরা এটার বিচার হলে আর আমরা এগুলো করে পাবো না। আর মেয়েদেরও আমি বলি যে তোমরা, সেদিন আমার কাছ থেকে গোদরেজ প্রকৃতি থেকে একটা মেয়ে এসেছিল, মেয়েটা গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, তারপরেও পড়াশোনা করছে, বাবা অসুস্থ, মাকে নিয়ে এসেছিল, মেয়েটা ঝরঝর করে কাঁদছিল, বলছিল আমাকে, কাকিমা আমি আর পারছি না। তোমার কি হয়েছে? তো বলছে নির্মল ঘোষ আমাকে থ্রেট দিচ্ছে, আমার ওটা ফ্ল্যাটটা ছেড়ে দিতে হবে, উনি যে জায়গা দেখবে সেখানে চলে যেতে হবে। আমি বললাম কেন চলে যেতে হবে তোমাকে? এটা তোমার নিজের কেনা ফ্ল্যাট, তুমি ওনাকে বলবে। তুমি যখন প্রতিবাদ করতে শেখো, মেয়েরাও প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ যদি আমরা না করতে পারি, সরকার একজন থাকবে, মানুষ অনেক, তো কাতারে কাতারে মানুষ, একজন সরকার যদি সিস্টেমলি চলে তো মানুষও সিস্টেমলি চলবে। ঠিক, আমাদের সরকার, আগেকার সরকার সিস্টেমলি চলেনি, সেই জন্য মানুষও সিস্টেমলি চলেনি। সরকার এসে যদি সিস্টেমলি চলে, মানুষও অটোমেটিক সিস্টেমলি চলবে। তখন অনেক এসব জিনিস, এই যে সরকার নিজেই বলেছেন, কোনো ঘটনা হলে, কোনো ধর্ষণ হলে, বাচ্চা ছেলে দুষ্টুমি করেছে, জ্বর মানে শরীর থাকলে জ্বর হয়, এইসব যে মুখ্যমন্ত্রী বলেন, সেই রাজ্যে কি করে এইসব ঘটনা না হয়ে পারবে? বিচার হবে কি করে? অপরাধীরা ভয় পাবে? একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি মহিলা, তিনি বলছেন রেপ হওয়ার পরে আমি নিজে চিৎকার করে ক্লান্ত হয়ে গেছি, অনেক আমাকে সোশ্যাল মিডিয়াতে হ্যারাস করা হয়েছে, অনেক ধরনের থ্রেট, অনেক ধরনের বদনাম সহ্য করতে হয়েছে। একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি বলছেন রেপ হওয়ার পরে দেখতে হবে মেয়েটা প্রেগনেন্ট ছিল কিনা, ওর সঙ্গে কোনো লাভ অ্যাফেয়ার ছিল কিনা। তিনি নবাদের 14 তলায় বসে রেট ঠিক করছেন, কতটা ক্ষতি হলে, কতটা শারীরিক বিপর্যয় হলে তাকে কত টাকা দেওয়া হবে। এটা যদি হতে পারে, এবং কোনো মহিলা যদি বলছেন তার সম্মানহানি হয়েছে, বলছে সাজানো নাটক, স্ক্রিপ্টেড ডায়ালগ, বলছে ছোট ছেলেরা দুষ্টুমি করে থাকলে দেখতে হবে, এই যদি ভাষা হয় তাহলে কি হতে পারে? এই মানুষ দুটোকেও কিন্তু টাকার অফার করা হয়েছিল। একদম আপনাদের শুনতে হয়েছে আপনারা নাকি টাকায় বিক্রি হয়ে গেছেন। কাকিমা, প্রথম যখন মেয়ের ডেড বডি শোয়ানো ছিল, তখন এই তিনিরই সাক্ষী আমাদের এলাকার 3 জন নেতা, নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জি, 3 জন। মনে হয় আমাদের কিছুই হয়নি। আমি ওর বাবাকে হাত ধরে নিয়ে বলছি চলো মেয়েটার কাছে গিয়ে একটু বসবো, ঠিক সেই মুহূর্তে ডিসি নর্থকে ডেকে নিয়ে এলেন। ওর বাবাকে নিয়ে গেলেন আমাদের রান্নাঘরের একটা কোনায়। তখন আমার বাড়িতেই আমার দেওর ছিল সেখানে। কি এসব হচ্ছে, দরজা বন্ধ করে কোনো কথা হবে না, যা হবে বাইরে হবে, এরকম করে চিৎকার করেছিল। কিন্তু আপনার ওর বাবাকে গিয়ে একটা বান্ডিল দিয়ে ডিসি নর্থ বলছেন এটা আপনি রাখুন, এটা কাজে লাগবে। তো
তোর বাবা বলছে তো কি আছে, তো যা আছে আপনার কাজে লাগবে। তখন ওর বাবা বলেছে, দেখুন আপনি যে এই আইপিএস লোগোটা লাগিয়েছেন, এটাতে যতটা না পরিশ্রম করেছেন তার থেকে অনেক বেশি পরিশ্রম করে আমার মেয়েটা এখানে এসেছিল, আমার মেয়েকে অপমান করবেন না। বললে উনি টাকাটা পকেটে ঢুকিয়ে ফিরে গেছেন। কিন্তু সঞ্জীব মুখার্জি যে অত্যাচার ওখানে শুরু করেছিল, অত্যাচারটা শুরু করে ঘরে চেঁচামেচি, আমি কে জানো, এই করব সেই করব করে আমার মেয়ের ডেড বডি নিয়ে চলে গেছিল। আমরা মাত্র পেছন পেছন গেছিলাম। আজকে যখন শুনতে হয় যে বিজেপি থেকে নাকি কোটি কোটি টাকা পেয়েছেন, আমি সত্যি জানতে চাই এই টাকাটা নিয়ে আমরা কি করবো বলুন রত্না তো? দেবনাথ, শেখর রঞ্জন দেবনাথ কি করবেন? আর কারোর তো বিয়ে দেওয়ার নেই, না, কারোর জন্য গয়না কেনার নেই, কারোর জন্য বাড়ি বুক করা, ক্যাটারার, ডেকোরেটর কিচ্ছু করার নেই, কারোর জন্য আলাদা করে পড়াশোনা করানোর কিছু নেই। সত্যি কি টাকার জন্য আপনারা সিদ্ধান্ত নিয়েছিলেন নির্বাচনে লড়ার? এই উত্তরগুলো দেবেন, আজকে দিতে চাইবেন? আমি চাই কাকিমা তুমি বলো, এই টাকা নিয়ে যেগুলো বলেছে। টাকা আমি তো বলেছিলাম, কি করবে সে টাকা মুখ্যমন্ত্রী নিয়ে? যেদিন বলেছিলেন একটা মঞ্চ থেকে 10 লক্ষ টাকা তো আমি দিতেই পারি, সেদিন আমাকে মিডিয়া যখন বলেছিল, আমি বলেছিলাম 10 লক্ষ নয়, আমি ওনাকে 20 লক্ষ টাকা দেব, এবং আমার মেয়ের বিয়ের জন্য কয়েকটা গয়না আমার কাছে বানানো আছে, সেগুলো আমি দিয়ে দেব, উনি আমার মেয়েটাকে ফিরিয়ে দিন। এবং কোর্টে যেদিন সঞ্জয় রায়ের বিচার হলো, ওকে আজীবন কারাদণ্ড দেওয়া হলো, সেদিন বিচারক 17 লক্ষ টাকা ধার্য করেছিলেন আমার মেয়ের যে ক্ষতি হয়েছে তার জন্য। আমরা দুজনেই উঠে দাঁড়িয়ে বলেছিলাম, স্যার আমরা টাকা চাই না, আমরা মেয়ের বিচার চাই। তারপরেও অনেক অফার এসেছে আপনার টাকা নিতে, কিন্তু কোনো টাকা পয়সা আমরা কারো কাছ থেকে চাই না। আমার মেয়ে যা রেখে গেছে এবং আমরা যা আছে, আমরা দুজনের রীতি কিছুই লাগবে না আমাদের। সারাদিন যদি রান্নাও না করি, কেউ বলে না মা কি রান্না করেছো, খিদে পেয়েছে। সেই মানুষের কি কিছু প্রয়োজন হয়? কিছুই লাগবে না আমাদের, শুধু আমার মেয়ের বিচার পেলে আরো মেয়েরা সুরক্ষিত থাকবে। আমার মেয়ের বিচার পেলে আর কোনো বাবা মার ওই দিনটা দেখতে হবে না। আমাদের লড়াইটা সেখানেই। শুধু টাকার অফার না, এমন অফারও এসছে আমি জানি, জমি দেওয়া হবে, মেয়ের নামে নার্সিংহোম করুন, হসপিটাল করুন, আমরা পুরো টাকা দেবো। একটা টোপ দেওয়া যায় যে একদম টোপ। তো এটা বোঝা উচিত ছিল একটু, না মানে পরিবারটার সঙ্গে যখনই ব্যবহারটা হয়, যে ব্যবহারটা পরে পেলো পরিবারটা মেয়ে চলে যাওয়ার পর, একটু মমতা ব্যানার্জিকে ভালো করে দেখে নিতে হতো যে এই পরিবারে কেউ নেই। মানে উনি নর্মালি তো সব পরিবারকে কাউকে একটা চাকরি দিয়ে দেয়, কাউকে একটা ভোটে দাঁড় করিয়ে দিচ্ছে, এখানে কাউকে চাকরি দেওয়ার নেই। এটা ওরা অ্যানালিসিস করেনি, ভুল অ্যানালিসিস হয়েছে হয়তো আমার মনে হয়। তুমি তো দিনের পর দিন তুমি বাড়িতে গেছো, দেখেছো কি অবস্থায় দেখেছো কাকু কাকিমাকে, এই যে দীর্ঘ সময় টালমাটাল প্রার্থী হওয়ার আগে পর্যন্ত দিন রাত কিভাবে কাটিয়েছেন মানুষগুলো, একটু বলো প্লিজ। আজকে অডিয়েন্স, আজকে প্রচুর মানুষ শুনছে তোমার কথা, তুমি প্রথমবার ক্যামেরার সামনে এলে। একদম আমি ক্যামেরার সামনে আসি না, তো খুব ভয়ঙ্কর। মানে কারোর জীবনে যেন এই দিন না আসে কোনোদিনও, একটা মানুষের জীবনে যেন না আসে। কারণ আমি দেখেছি, আমি বহুদিন মনে, মানে যেগুলো মনে আছে, সকাল হয়তো 8টায় কাকিমার বাড়িতে পৌঁছেছি, কলিং বেলটা চেপেছি, কাকিমার নিচে এসে দরজা খুলছে, চোখে জল। কেন, কি হলো, সকালবেলা কেন কাঁদছেন এইভাবে? বললো তিমির এইমাত্র ঘুমটা ভাঙলো, স্বপ্নে এসেছিল ঘরের মধ্যে। তো কাকিমা নিজেকে ঠিক রাখুন, শরীর দিনের পর দিন ভাঙছে, চোখের সামনে দেখতে পাচ্ছি। মাঝে মাঝে জিজ্ঞেস করতাম আজ দুপুরে কি রান্না হয়েছে, রাত্রে কিছু খাবেন না, রাত্রি হয়তো 11টা, 11:30, 12টা বাজে আমরা গল্প করছি, বসে কথা বলছি, রান্নাই করছে না রাত্রিবেলা, খাওয়া বন্ধ হয়েছে। বহুদিন এরকম গেছে, মানে কিছু বলার নেই। মানে আমি শুধু মানে এত বড় একটা ঘটনা, যে ঘটনাটাকে যদি মানে এক্সপ্রেস করতে পারি, তাহলে আমি বলবো যে সন্তানের মৃত্যু দুর্বলতা না হয়ে যদি শক্তিতে পরিণত হয়, তাহলে আজকে যেটা আমরা পাচ্ছি চোখের সামনে দেখতে, আজকে পানিহাটির আপামর, পানিহাটির মানুষ কাকিমাকে সমর্থন করেছে, সেটা বড় নয়। অনেক কিছু প্রাপ্তি হয়েছে পানিহাটির মানুষের। একটা অদ্ভুত জিনিস আমি শেয়ার না করে পারছি না, যেদিন ইলেকশন রেজাল্ট বেরোলো, মানে 4 তারিখ, আমি সকালবেলা কিছুটা টাইম থেকে আমি বেরিয়ে এসেছি। আমি বাইরে কাউন্টিং রুমের যে বাইরেটাতে আমি গুরু নানকের বাইরের গেটে আমি কন্টিনিউয়াস দাঁড়িয়েছিলাম। যখন জেতার
ব্যাপারটা কনফার্ম হয়ে গেল, জেনে গেলাম আমরা আস্তে আস্তে, যখন যেটা কাউন্টিং কমপ্লিট হচ্ছে, আমাদের কাউন্টিং এজেন্টরা বেরোচ্ছে বাইরে, প্রত্যেকটা এজেন্ট দিদি জড়িয়ে ধরে কেঁদেছে হাওয়াও করে আমাকে, আর একটা কথা কানের মধ্যে বলেছে, তিনি তো এবার বাড়ি ছাড়তে হবে না। কাকিমা যে কি দিয়েছে পানিহাটির মানুষকে আমি জানি না, পানিহাটির মানুষ যেভাবে সমর্থন করেছে মানুষটাকে, এটা কথা দিতে পারি। এবং আমাকেও বলা হয়েছে মানুষ দুটোকে না ছেড়ে যেতে, এবং সত্যি কথা বলতে আমি মানুষ দুটোকে ছেড়ে যেতে আর কোনোদিন পারবো না যতদিন আমি বেঁচে থাকবো। সত্যি তাই পানিহাটিকে স্বপ্নের পানিহাটি তৈরি করতে পয়সা নিয়ে কিছু করার দরকার ছিল, প্রশ্নই ওঠেনি। দুবেলা যাদের খাওয়ার নিজেদের খাওয়ারটুকু প্রয়োজন বোধ করে না ঠিকমতো খাওয়ার, আমি নিজে দেখেছি বহুদিন। কোনোদিন পাশের একজন বাড়ি থেকে হয়তো কিছু রান্না করেও দিয়ে গেছে, এরকমও দিন হয়েছে রান্না করেনি। কোনোদিন কোর্টে গেছি, কোর্টে গিয়ে কোর্ট থেকে বাড়ি এসছে, খাওয়াই হয়নি সারাদিন। আমি নিজে জানি, আমি নিজে কাকু কাকিমার সঙ্গে কোর্টে প্রত্যেকটা ডেটে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করি, থাকি। তো কিচ্ছু না, মানে টাকার কথাটা এই ফ্যামিলির জন্য প্রযোজ্য নয়। ইভেন আমি এত বড় একটা কথা বলছি আজকে এই প্ল্যাটফর্মে বসে, যে দলের হয়ে কাকিমা ইলেকশনটি লড়লেন, বিজেপি দল, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় বাড়িতে এসেছিলেন কাকিমার নাম ঘোষণা হওয়ার পর। শুভেন্দু একটাই কথা বলে গেছিল যে এই মানুষ দুটো ভোটে লড়বে এবং প্রত্যেকে নিজেদের সমস্ত ইগোকে ফেলে দিয়ে সবাই একসঙ্গে লড়াই করো, কেননা স্বয়ং প্রধানমন্ত্রী আমাদের এই প্রার্থীকে চুজ করেছেন। এই প্রার্থীর যেন কোনো অসুবিধে না হয়, যা করতে হবে আমরা দল থেকে করবো, এই প্রার্থীর যেন কোনো অসুবিধা না হয়। এবং সত্যি তাই। আমি একটা জিনিস আজকে শোনাতে চাই, ওনারা রয়েছেন, ওনারা জানি হয়তো বহুবার শুনেছেন, মানে কিছু কিছু ঘটনা থাকে যে আমরা সাংবাদিকতার ঊর্ধ্বে গিয়ে আমরা কিছু কিছু জিনিস দেখি। এত রকমের নোংরা আক্রমণ কি করে হতে পারে? আমি একটা গান শোনাবো, মানে গানের 4টে লাইন প্লিজ। এতদিন কখনো দেখা করেননি মোদি, বিচারের সে লড়াই ভুলিয়ে দিয়ে আজ শুধু চাইছে গদি। ভোটের জন্য অনেক মিথ্যে কথা বলতে হয় তা জানি, মানছি না তবু এই আমাদের সাথে কাকিমার করা বেইমানি। কাকিমার সাথে এতদিন কখনো দেখা করেননি মোদি। সরাসরি গান গেয়ে ভোটের ময়দানে একটা রাজনৈতিক দল তারা সরাসরি বলছেন যে কাকিমার বেইমানি। এই মানুষটা পাশে বসে রয়েছেন, এই মানুষটাকে দেখে মনে হচ্ছে মানুষটা বেইমানি করার মতো জায়গায় রয়েছে। আমার ভারী অদ্ভুত লাগে, আমরা খুব প্রাউড ফিল করি নিজেকে বাঙালি বলতে, বাংলার সব থেকে বেশি সেন্সিটিভ, স্পর্শকাতর, ইমোশনাল। এই ভাষায় এই মানুষ দুটোকে অপমান করা যায়? সেদিন যখন আমি লাস্ট প্রচার ছিল আমার, সমস্ত জায়গা ঘুরে এসে একটা কর্নারে আমি লাস্ট বক্তব্য, সেখানে সকাল থেকে চলছিল, আমি একটু বক্তব্য রাখার পরে শেষ হয়ে যাবে, 4টে বেজে গেলে আর বলা হবে না, ঠিক আমি মাইকটা হাতে নিলাম, ঠিক এই লাইনগুলো বলতে বলতে আমার সামনে দিয়ে একটা অটোর উপর একটা চোঙা ফিট করে যাচ্ছিল, আমি দেখেছি সেই ভিডিও। তো তখন আমি বলেছি এই অটোতে যারা যাচ্ছেন তাদের আমি চরম ধিক্কার জানাই, শুধু এই কথাটাই বলেছিলাম দুবার। তারপরে ভোটের দিন সকালবেলায় যেটা আমার সঙ্গে ঘটেছে, এটাও বোধহয় কারোর সঙ্গে ঘটে না। আমি আর আমার ডেমি ক্যান্ডিডেটের এজেন্ট দুজন আমরা ভেতরে গেছি প্রথমে, তখন বোধহয় 6টা বাজে, কাউন্টিং এর দিন। তো দুজন গেছি, গিয়ে দুটো চেয়ার নিয়ে বারান্দায় বসেছি, যে আর আমাদের যারা ঢুকবে তাদের আমরা বলবো যে এখানে চলে আসো, এখানে হবে আমাদেরটা। তো অনেকক্ষণ বসে থাকার পরে যারা কলতান, তারপর যে তীর্থঙ্কর, ওরা ঢুকলো, ওদের সঙ্গে অনেক মানুষ, ওদের সবাই একসঙ্গে নিয়ে ঢুকে একটা করিডোরে বসলো। তখন স্ট্রং রুম তালা দেওয়া, কোনো অফিসার কেউ আসেননি, কয়েকজন আর্মির লোক ছিলেন। তো আমরা বারান্দাটায় বসে থাকতে আমাকে যারা রাস্তায় আক্রমণ করেছিলেন তারাই হয়তো হবেন, খুব মোটা মোটা মহিলারা ছিলেন, তাদের সাথে আমাকে ওখান থেকে সমানে আক্রমণ করা হচ্ছিল। কি বলছিল? ওই গানটা যদি আমরা আরো কিছুদিন আগে বা চালিয়ে দিতাম না, তাহলে আমাদের আর কিছুই করতে হতো না, আমরা এমনিতেই জিতে যেতাম। এটা ওরা বলছে, দুজনেই বলছে, আরো মহিলারাও বলছে, আরো অনেক কথা বলছে। আমার সাথে যে ছিল সে বলছে কাকিমা তুমি ওগুলো শুনো না,
আমরা মানে ভয় পাবো না, এসব আমাদের ভয় দেখানোর জন্য করছে। না শুনে তুমি কি ভয় হয়? পেও না, তুমি হাসি হাসি মুখ রাখো। এরকম করে অনেকক্ষণ কাটলো, প্রায় 1 ঘন্টা কেটে যাওয়ার পরে আমি ওকে বললাম, সঙ্গীতা তুমি নিচে যাও, গিয়ে দেখো তো আমাদের কেউ আসছে কিনা। ও তখন নিচে যাওয়ার জন্য গেল, গিয়ে গেট অব্দি গেলে ওকে বলা হলো আপনি বাইরে বেরিয়ে গেলে আর ঢুকতে পারবেন না। ও এসে আমাকে বলল কিছুই আমি করতে পারিনি, আমি বাইরে গেলে আর আমাকে ভেতরে ঢুকতে দেবে না। তুমি কি জানো কাকিমা, মানে একটা মানে বিজেপির তোমার সঙ্গে থাকা একজন মহিলা, তিনি কোনো গানে নাচানাচি করছিলেন, মানে যেটা কোনো বিজেপির গানে, সেইটাকে চালিয়ে দেওয়া হলো, দেখুন রত্না দেবনাথের আসল চেহারা, রত্না দেবনাথ নাচছে, সেখানে তুমি ছিলেও না। আমি শো করে বলেছি, শুধু তাই নয়, কাকু ওখানে বসে রয়েছেন, আমি জানি না সেদিন কাকু আপনি ছিলেন, যেদিনকে কাকিমা প্রচারে বেরিয়েছেন এবং একজন মহিলা তিনি তেড়ে ফুড়ে ছুটে এলেন, হ্যাঁ মেয়ের মৃতদেহের উপর রাজনীতি করছো বলে ধাক্কা দিয়েছে, থুতু ছিটিয়েছে। সত্যি এটা? আজকে সেই মহিলা আমার সঙ্গে ফোনে কথা বলার চেষ্টা করেছিলেন। ফোন করেছিল আজকে? না, কথা বলার চেষ্টা করেছিলেন অন্য একজনের ফোন থেকে। তিনি আমাকে ফোন করে বললেন, আমি বললাম দেখুন অপরাধটা উনি করেননি, ওনাকে অপরাধটা করতে বাধ্য করা হয়েছে। যে ভদ্রমহিলা এই ব্যবহারটা করেছেন যে দুজন, তারা কিন্তু অপরাধ করেন, তাদের অপরাধটা করতে বাধ্য করা হয়েছে। আপনাকে আমি যিনি ফোন করছিলেন তাকে এই কথাটা বললাম, বলে আপনার কাছে ক্ষমা চাইতে চাইছি। আমি না ক্ষমা চাওয়ার কোনো ব্যাপারই নেই, ওনাদের তো কোনো দোষ নেই, ওনারা তো কারো নির্দেশ পালন করেছেন এই পর্যন্ত। মানে তোমরা ওনাকেও ক্ষমা করে দিয়েছো অ্যাকচুয়ালি কাকু? কেন, উনি তো নিজের থেকে কাজটা করেননি। যদি নিজের থেকে কাজটা করতেন তাহলে নিশ্চয়ই তখন আমরা চিন্তা করতাম। কলতান শতরূপকে নিশ্চয়ই ক্ষমা করে দিয়েছো? আমরা সবাইকে, আমরা যে প্রচার করেছি এই 1.5 মাস ধরে যে আমরা কাউকে আক্রমণ করিনি। শিক্ষিত হয়েও যেটা করেছে মন থেকে আমি সত্যি মানতে পারিনি যে ওনাকে অভয়ার মা বলবেন না, উনি রত্না দেবনাথ, অভয়া আমাদের ঘরের মেয়ে। একটা শিক্ষিত ছেলে শতরূপ বলেছে, শতরূপ এই কথাটা যখন বলেছে, কথা বলো না, আমরা মেইন ব্যাপারটা হচ্ছে আমরা কোনোদিন, ওরা যা খুশি করেছে আমরা কোনোদিন ওদের বিরুদ্ধে কোনো কথা বলিনি প্রচারে। আমরা এই প্রচার করার প্রয়োজন পড়েনি আমাদের। প্রচারে বলনি এক নিঃসন্দেহে কাকু, কিন্তু তুমি যতই বলো না, মানে এটা আমি একদম ইন্টারভিউতে জিজ্ঞাসা করছি, জবাব দিয়ে দিয়েছে। আমি জানি না যে জবাবটা কতখানি তারা নিতে পেরেছেন, কিন্তু আজ সত্যি একটা প্রশ্ন, মানুষের প্রশ্ন, তিমিরদাও রয়েছেন, কাকু কাকিমাও রয়েছেন, তারা সমানে শুরু থেকে শেষ অবধি তারা বলে এসেছেন। এমনকি রেজাল্ট বেরোনোর পরেও কলতান বলেছেন যে আমরা তো আন্দোলনে ছিলাম, আমরাই প্রথম সেই মানুষ যারা আমরা না থাকলে জানতেই পারতো না কেউ যে কি পরিণতি হয়েছে, আমরাই প্রথম দেহ আটকেছি, আমরাই আন্দোলনের পরেও থাকবো। সত্যি কি তাই? সত্যি কি মীনাক্ষী মুখার্জি এবং কলতানরা দেহ গাড়ি সেদিনকে প্রথম আটকেছিলেন? কারণ আমি তো জানি কি ঘটনা তো আটকাতেই পারেনি, গাড়ির সামনে নাকি ওরা শুয়ে পড়েছিল, আমরা সেটা দেখিনি, কিন্তু আটকানোর চেষ্টা করেছে, আটকাতে তো কেউ পারেনি। কিন্তু সেটা কখন? সেটা অনেক হয়ে গেছে। তো ওরা এটা কেন বলছে আমি বুঝতে পারছি না, যে আমরা নাকি জানতেই পারতাম। আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে, সজল ঘোষ, অগ্নিমিত্রা পাল আর কৌস্তব বাগচি, এনারা তাহলে কোন সময় ছিলেন? কারণ দুটো ভিডিও মিডিয়ার সামনে আছে এবং দুটো ভিডিও মানুষ দেখেছেন, একটা মীনাক্ষী মুখার্জি এবং কলতানের একটা ভিডিও রয়েছে, এবং কৌস্তব বাগচি, অগ্নিমিত্রা পাল এবং সজল ঘোষ তারা গাড়ি আটকেছে, তাদেরও একটা ভিডিও রয়েছে। সজলদার বাবার তখন শরীর খারাপ ছিল, সজলদা বাবাকে হসপিটালাইজড করেও আবার আমাদের সঙ্গে এসেছিলেন ওখানে, এবং কৌস্তবও ছিল। কৌস্তব আমাকে তখন বলছিল, কৌস্তব বাগচি আমার ছেলের মতো হয়ে গেছে তো তাই আর কৌস্তবই বলি। তো ও বলেছিল কাকিমা আমি গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছি, তুমি রাজভবনে চলো, রাজ্যপালকে বলো কোর্ট খুলে এটা নোটিশ জারি করা হোক যে আজকে রাত্রে দেহ পোড়ানো হবে না, দেহ রাখা হবে। তখনই ঠিক আমার পাশের বাড়ি থেকে একটা মেয়ে ফোন করে আমাকে বলছে, বৌদি তোমরা কোথায়, তোমরা যদি এক্ষুনি না আসো ওকে শ্মশানে নিয়ে চলে যাবে। এই কথাটা শুনে আমি তখন অগ্নিমিত্রাদির হাত ধরে কেঁদে ফেলেছি, দিদি আমাকে বাড়ি যেতে দাও, আমি বাড়ি যাব, আমি মেয়েটাকে দেখিনি। তো আমি আর কোথাও যেতে পারিনি, আমি বাড়ি ফিরে এসেছি। তারপর তার মানে তাহলে ওরা গিয়েছিল কাকিমা কাকুর সঙ্গে, অ্যাকচুয়ালি সজলদা, অগ্নিমিত্রাদি, কৌস্তব দ্বারা এরা ছিলেন। তার কারণ একটাই, আগে থেকেই তার কারণ একটাই যে রুলস বলে যে বডিটাকে রিসিভ করবে, যেটা
সঞ্জীব মুখার্জি কাকিমাকে দিয়ে কৌশলে সাইন করিয়ে নিয়েছিল, সে তাকে আমি বডি হ্যান্ড ওভার দেবো, উইদাউট সে আমি কখনো বডি হ্যান্ড ওভার দিতে পারি না। কিন্তু ওরা যে এই দেখুন সজল দ্বারা যে কাজটা করছিল সেটা একদম মানে এথিক্যাল ওয়েতে, যে বডি তো কাকিমা বা কাকুকে হ্যান্ড ওভার করতে হবে, তারপরে আমরা যদি কিছু করতে পারি। কিন্তু ওরা যে বডিটাকে চুরি করে অন্য জায়গা থেকে বার করছে, সাইড থেকে বার করে নিয়ে বেরিয়ে যাচ্ছে, সেটা কাউকে বুঝতে দেয়নি। কিন্তু মীনাক্ষীদিরা যে জায়গায় ছিল, মীনাক্ষীদি গাড়ির সামনে এসে পড়ে, গাড়ির সামনে এসে আটকানোর চেষ্টা করে, পুলিশ মীনাক্ষীদিকে ঠেলে সরিয়ে দেয়। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন, শতরূপদার মতো শিক্ষিত একটি মানুষ এই কথাটি যখন বলছে যে সেদিন নাকি মীনাক্ষী না আটকালে এটা নাকি সুইসাইড হয়ে যেত, বুঝলাম না আমরা কথাটা। মানে যার অলরেডি পোস্টমর্টম করে লেখা হয়ে গেছে, তার বডি বাইরে আসছে, তখন তার সঙ্গে সুইসাইড বাইসের কি সম্পর্ক? মানুষকে এইভাবে বোকা বানানো। এবং আমি পার্সোনালি শতরূপদার ফেসবুকের একটা পোস্টে আমি কমেন্ট করেছিলাম যে দাদা তোমরা একটা কাজ করো, কলতানকে এখান থেকে বলো পানিহাটি থেকে ওর নামটা উইথড্র করে নিতে, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি 100% গ্যারান্টি, এই লাইনটাই লেখা আছে, শতরূপদা যদি দেখে তাহলে দেখতে পাবে 100%। আমি বলছি পানিহাটির মানুষ কিন্তু জবাব দিয়ে দিল, যেটা একদম শুরুতে কাকু বলছিলেন, কলতান কোথাও নেই, মানে 2 নম্বরেও নেই, 3 নম্বরে অনেক পেছনে। মানে মানুষ বুঝিয়ে দিলেন যে তারা অভয়ের পাশে ছিল, তারা অভয়ের পাশে আছে, তারা অভয়ের পাশে থাকবে। এখন লড়াই হচ্ছে বিচার ছিনিয়ে আনার এবং অপরাধীদের উপযুক্ত শাস্তি দেওয়ার, এবং এই শাস্তি পেলে নিঃসন্দেহে একটা বার্তা যাবে। এবং এরপর আমার দৃঢ় বিশ্বাস এই পশ্চিমবঙ্গের বুকে, কারণ অপরাধীরা তো উবে যায় না, কর্পূর নয়, তারা অনেক সময় জার্সি বদল করে নেয়, তারা বিভিন্ন দলের পতাকা কাঁধে নিয়ে নেয়। তারা যদি এরপর আবারও কোনো অপরাধ ঘটায় অন্য কোনো প্রান্তে, আমি বলবো কাকিমা পানিহাটি হোক বা পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে হোক, যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে, আমি চাইবো তুমি মা হয়ে সেখানে প্রথম পৌঁছে যাও। আমি বলেছি সেদিন, এবং তাদের পাশে থেকে সেই লড়াইয়ে শামিল হও। আমি স্বর্ণালী সরকার এখান থেকে অনুরোধ করলাম তোমাকে, এইটুকু শুধু আমার চাহিদা, এটা করবোই আমি। তুমি সেই সমস্ত মেয়েদের মা হয়ে যাও। আমি বলেছি আমি প্রতিবাদী মা হয়েই থাকতে চাই। আমি রাজনীতিতে এসেছি, আমার না এসে উপায় ছিল না। আমার মেয়ের তো বিচার হতোই না, অন্য অন্য মেয়েরাও বিচার পেত না। মায়েরা সেই যে একটা চিন্তায় থাকে, মেয়েরা বাইরে থাকলে আমার মেয়েটা ঠিকঠাক বাড়ি আসবে তো, সেই জায়গাটা থেকে চিন্তাকে দূর করে দাও, দূর করো, যাতে বাড়ি থেকে মেয়েরা নিশ্চিন্তে বেরোয়, নাইট শিফট করে, রাত্রিবেলা কাজ করে, নাইট শিফট করে রাত্রিবেলা নিশ্চিন্তে বাড়ি ফেরে। কাকু পাশে থাকবে তো? কোনো ঘটনা ঘটার আগে এটা আমরা 100% মানুষকে মানে অভয় দিতে চাই। কোনো ঘটনা ঘটার আগে যেটা বন্ধ করা যায়, যে প্রসেস আছে, সেগুলোই আমরা করব। কারণ আমরা 2 বছর লড়াই করে হয়তো ঘটেও গেল, তাও যেন তথ্য প্রমাণ লোপাট না হয় এরকম ভাবে। ঠিক ঠিক এইভাবে তথ্য প্রমাণ লোপাট আমাদের সামনে বসিয়ে দ্রুত আসুন বলে আমাদের ডেকে নিয়ে 3.5 ঘন্টা ওখানে বসিয়ে রেখে আমাদের পুলিশের পায়ে ধরে কেঁদেও আমি সেখানে যেতে পারলাম না। আর সেখানে সিবিআই 2000 ফুটপ্রিন্ট পেয়েছে, সেটা নাকি একটা ক্রাইম সিন। এটা কোনোদিনও হয়নি মনে হয়, মানে পশ্চিমবাংলায় কেন, ভারতেও বোধহয় কোথাও, পৃথিবীতে বোধহয় কোথাও হয়নি, যে একটা সেমিনার হলটাই নাকি ক্রাইম সিন। তো সেখানে সিবিআই 2000 ফিঙ্গারপ্রিন্ট ফুটপ্রিন্ট পেয়েছে, অথচ পুলিশ সেটাকে ঠিক করে রাখেনি, সিল করেনি। এগুলো যেন না হয়। আজকে সময় একদম শেষ। আমি এই দুটো মানুষ যারা আমার সঙ্গে রয়েছেন, আমি শুধু এটুকুই বলবো, এই মানুষ দুটো অনেক লড়াই করেছেন। এদেরকে আক্রমণ করে, অপমান করে হারিয়ে দেওয়া যায়নি। এনারা জিতেছেন, অভয়া জিতেছে, বিচারও আসবে। এবং আমার বিশ্বাস আমার মতো পশ্চিমবঙ্গের অনেক মেয়ে তারাও জিতেছেন, এই জয়টা তাদের। এবং কাকিমার জেতা মানে, অভয়ার জেতা মানে, কাকু কাকিমার একসঙ্গে এই লড়াইতে থাকা মানে হচ্ছে আমাদের প্রত্যেকের ভবিষ্যতে নিরাপত্তার সঙ্গে, সাহসের সঙ্গে রাস্তায় বেরিয়ে কাজ করতে পারার একটা সুনিশ্চিত নির্ভরতা, একটা সুনিশ্চিত অধিকার। কাকিমা থ্যাংক ইউ বলবো এই লড়াইটা লড়ার জন্য। চোয়াল শক্ত করে, খুব ভালো থাকো, শরীরের যত্ন নাও, খুব ভালো থাকো। কাকু নিজের খেয়াল রেখো। সবাইকে আমার বলবো আমাদের পাশে থাকবেন। আপনাদের দায়িত্ব এখন আমাদের কাঁধে আছে, মেয়েদের দায়িত্ব নাও শুধু, তাহলেই হবে। এবং সবার বাবা হয়ে যাও। সমস্ত লোকের দায়িত্ব, পানিহাটিবাসী শুধু নয়, সারা পশ্চিমবঙ্গবাসী দায়িত্ব এখন আমাদের উপরে। আমি বলবো সারা পানিহাটিবাসীকে যে আমাকে আপনারা ভরসা করেছেন, সেই ভরসার জায়গা যেন আমি রাখতে পারি।
এটাই আমাকে আরো সাথে থাকবেন আপনারা, আপনারা পাশে না থাকলে আমি একা কিছুই করতে পারবো না। এটা পানিহাটি বাসীর জয় হয়েছে, একদম। আর এবং আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে আমাদের পানিহাটিটাকে একটা ঐতিহ্যের পানিহাটিতে রূপান্তরিত করব। নিশ্চয়ই নিশ্চয়ই। দিদি, অভয়ের বিচার নিয়ে যারা একটু কনফিউশনে আছে তাদের একটা খুব ভালো জিনিস ক্লিয়ার করুন, একটা ইনফরমেশন দেওয়া উচিত আজকে দাঁড়িয়ে, একদম, যেহেতু বিজেপি একদম। জয়লাভ করেছে পশ্চিমবঙ্গে। গভর্নমেন্ট ফর্ম হওয়ার পর সরকার এই অভয়ের কেস নিজে হাতে টেক ওভার করছে, এটা আমাদের কাছে কথা হয়েছে। সরকার নিজেই কেসটাকে নেবে এবং এই কেসটাকে নেওয়ার পর এই কেসের গতি পরিবর্তন হবে এবং মাটি খুঁড়ে বের করে আনা হবে যারা এই কেসের আসামি, কাউকে ছাড়া হবে না, রাজ্য একজন। সরকার যে রাজ্যে হচ্ছে সেই রাজ্যের সরকার যদি আইনটাকে ঠিকভাবে প্রণয়ন করতে না পারে, কড়া হাতে যদি না ধরে, তাহলে দিল্লি থেকে সিবিআই এর কি পাবে? আমার আশা, আমার বিশ্বাস নিঃসন্দেহে শুধুমাত্র একটা অভয়ার কেস নয়, যতগুলো কেস পেন্ডিং রয়েছে সমস্ত কবর খুঁড়ে বিচার করতে হবে এবং অ্যাসিওরেন্স দিতে হবে। এই অ্যাসিওরেন্স চাইলাম আজকে আমি, এই মানুষ দুটো বলেছেন, আমাকে নিশ্চয়তা দিয়েছেন, অ্যাসিওরেন্স দিয়েছেন যে হবে স্বর্ণালী। আমিও বলে রাখলাম, আর এরপর যেন এই ধরনের ঘটনা ঘটানোর কেউ সাহস না পায়, আর যদি ঘটেও তাহলে যেন সঙ্গে সঙ্গে তার বিচার হয়। আজ এই পর্যন্তই, সঙ্গে থাকবেন, একটা বিরতি নিয়ে ফিরে আসছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।